35 জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে, যশোরে আরও 8 জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত। ঢাকায় পৌঁছেছে ফাইজারের 1 লাখ করোনা টিকা, রাখা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাখালী ইপিআই শাখায়। চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আমের ক্রেতা কম, ভরা মৌসুমে বিপাকে বাগান মালিকরা। রাজধানীতে 70% ভবন ভূমিকম্প ঝুঁকিপূর্ণ বলছে রাজুক, বিল্ডিং কোড মানতে বাধ্য করার তাগিদ বিশেষজ্ঞদের। দেশের বেশিরভাগ কুরিয়ার সার্ভিস অবৈধ, জবাবদিহি না থাকায় চূড়ান্ত স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। যশোরে 8 জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। আক্রান্তরা কেউ ভারতে যাননি। সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ইকবাল কবির জাহিদ এই তথ্য জানান। শনাক্ত 8 জনের মধ্যে 7 জন পুরুষ ও 1 জন নারী, যাদের সবার বয়স 56 বছরের কম। এ নিয়ে যশোরে 15 জনের শরীরে ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 7 জন ভারতে গেছেন, বাকি 8 জন ভারতে যাননি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত ভারত ফেরত 550 জনের নমুনা পরীক্ষা করে 12 জনের শরীরে করোনা পজিটিভ পায়। 36টি নমুনা বিভিন্ন এলাকার আমরা সেগুলোকে সিকোয়েন্সিং করেছি এবং তার মধ্যে 8 জনের শরীরে আমরা ভারতীয় একই ধরন, যে ধরনটি ইতিপূর্বে যারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে তাদের শরীরে পাওয়া গিয়েছিল, সেই ধরনটি এখানে পাওয়া গিয়েছে। সেখান থেকে আমরা ধারণা করছি যে এই ধরনটি ইতিমধ্যে বাংলাদেশে স্থানীয়ভাবে সংক্রমিত হয়ে গিয়েছে। শুধু সীমান্তবর্তী 7 জেলা নয়, করোনার উচ্চ সংক্রমণ ছড়িয়েছে দেশের 35 জেলায়। সবচেয়ে বেশি শনাক্তের হার চাঁপাইনবাবগঞ্জ ও মোংলায় 71%। সীমান্ত নেই এমন 17 জেলাতেও ছড়িয়েছে করোনা। বিস্তার ঠেকাতে আন্তঃজেলা যোগাযোগ বন্ধ চায় আইইডিসিআর। দেশে দ্রুত বদলে যাচ্ছে করোনা পরিস্থিতি। স্বস্তির জায়গা দখলে নিচ্ছে নতুন আতঙ্ক। সারা দেশেই বাড়ছে করোনা শনাক্তের হার। করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশি ঢাকায়। জেলা উপজেলা পর্যায়ে সংক্রমণ কম থাকলেও এবার হচ্ছে তার উল্টো। সীমান্ত ও মফস্বল এলাকা দিয়ে শুরু হয়ে তা ছড়িয়ে পড়ছে সারা দেশেই। গত 10 দিন ধরেই রোগী বাড়ছে চাঁপাইনবাবগঞ্জে। শনাক্তের হার 71, একই হার মোংলাতেও। এছাড়া নওগাঁয় 66, নাটোরে 41, সাতক্ষীরায় 40 ও নোয়াখালীতে 29। দ্রুত রোগী বাড়ছে খুলনা, দিনাজপুর ও কক্সবাজারে। সম্প্রতি এসব জেলায় বেড়েছে শনাক্তের হার। এই যে বর্ডার ডিস্ট্রিক্টগুলো আমাদের আছে, সে জায়গায় যদি তারা সমন্বিত কাজ করে তাহলে কিন্তু আমরা সমস্যাটাকে ওখানে বেঁধে ফেলতে পারব। এটা খুবই অস্বাভাবিক নয় এই চিত্রটা ভাবা যে এখন থেকে মাসখানিকের মধ্যে 15 বা 20টা ডিস্ট্রিক্ট থেকে অ্যাম্বুলেন্সে করে রোগী আসা শুরু হলো ঢাকাতে, আবার আগের মতো। শনাক্তের হার 10-এর বেশি হলে উচ্চ ঝুঁকিপূর্ণ ধরা হয়। বর্তমানে 35 জেলায় শনাক্তের হার 10-এর বেশি। এর মধ্যে সীমান্ত নেই এমন জেলা 17টি। ইন্টার ডিস্ট্রিক্ট যে কমিউনিকেশন সেটাকে টোটালি অফ করে দিতে হবে। রেস্ট্রিকশনটা অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ থাকলে পরবর্তীতে আমরা ফলটা পাবো। আমি আজকে যদি এটা রেস্ট্রিকশন আনি, কালকে কিন্তু এখান থেকে কোনো ফলাফল আশা করতে পারি না, বা 1 সপ্তাহের মধ্যেও আশা করতে পারি না। করোনার বিস্তার রোধে এসব এলাকায় রেস্তোরাঁয় বসে খাওয়া, জনসমাবেশ, বিনোদন কেন্দ্র ও সামাজিক অনুষ্ঠান সম্পূর্ণ বন্ধ চায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগতাত্ত্বিক ও জনস্বাস্থ্য বিষয়ক কমিটি। লকডাউনই করতে হবে বিষয়টা এরকম নয়। বিষয়টা হচ্ছে যে জনসমাবেশ, জনসমাগম, জনচলাচল এগুলো অত্যন্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যান, এবং সেখানে সন্দেহজনক রোগীদের বা যাদের উপসর্গ আছে তাদের পরীক্ষার সংখ্যাটি বাড়াতে হবে। দেশে এরই মধ্যে 31 জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ছড়িয়ে পড়েছে সমাজেও। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সংক্রমণ পরিস্থিতি নিয়ে আরো জানাতে নওগাঁ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেক, সীমান্তবর্তী জেলা নওগাঁয় সংক্রমণ কেমন দেখছেন, সেখানে প্রশাসনের তদারকি কেমন দেখছেন? আমরা লক্ষ্য করেছি যে ঈদের পর থেকে কিন্তু করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। আপনি জানেন যে পার্শ্ববর্তী জেলা রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে ওই দুটি জেলার সীমান্ত উপজেলায় নিয়ামতপুর উপজেলায় কিন্তু গত এক সপ্তাহে ব্যাপকভাবে করোনার সংক্রমণ বেড়েছে। আমি যদি আপনি গত 24 ঘন্টার একটি পরিসংখ্যান দিতে চাই, আপনি জানেন যে গত 24 ঘন্টায় 140টি নমুনা পরীক্ষার ফলাফলে যেটি এসেছে সেটি হচ্ছে যে নিয়ামতপুরে 27 জন আক্রান্ত হয়েছেন, নওগাঁ সদরে আক্রান্ত হয়েছেন 22 জন, ধামরাইতে 5 জন, মহাদেবপুরে 3 জন, মান্দায় 1 জন, পত্নীতলায় 1 জন। এখানে স্বাস্থ্য বিভাগ যেটি বলছেন যে 24 ঘন্টায় এখানে আক্রান্তের হার কিন্তু 42%। আপনাকে আরেকটি তথ্য আমি জানাতে চাই যে গত কয়েকদিনে এই পর্যন্ত মানে গত এক সপ্তাহের ব্যবধানে এখানে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় 40 থেকে 45% বেশি। আমার সঙ্গে গত রাতে কথা হয় জেলা ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোর্শেদের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 2293 জন এবং সুস্থ হয়েছেন 2001 জন। এখন বর্তমানে আইসোলেশনে আছেন 3 জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন 170 জন। আপনাকে যে তথ্যটি জানাতে চাই সেটি হলো যে করোনা সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় নওগাঁ সদর এবং নিয়ামতপুরে বৃদ্ধি পাওয়ার কারণে নিয়ামতপুর উপজেলায় কিন্তু স্থানীয় প্রশাসন আপনার শ্রীমন্তপুর নামে একটি গ্রাম কিন্তু লকডাউন করেছেন এবং নিয়ামতপুরের সাথে চাঁপাইনবাবগঞ্জের সড়ক যোগাযোগ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে এবং সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া এর পাশাপাশি ওইখানকার যে হাট বাজারগুলো সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয় নওগাঁ জেলা পরিষদ হারুনুর রশিদের সঙ্গে। তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে এই পরিস্থিতিতে নওগাঁয় লকডাউন দেওয়া হবে কিনা। তিনি যেটি জানিয়েছেন যে আমরা পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং কড়া নজর রেখেছি, আমরা আরো কিছু পদক্ষেপ নেব, প্রচারণা, ভ্রাম্যমাণ আদালত যেন সবাই মাস্ক ব্যবহার করেন, স্যানিটাইজার ব্যবহার করেন এবং স্বাস্থ্য সচেতনতা মেনে চলেন। এরপরও যদি পরিস্থিতির উন্নতি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁ পরিস্থিতি। ঢাকায় পৌঁছেছে ফাইজারের 1,620,000 ডোজ করোনা টিকা। সোমবার রাত 11টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তর। বিমানবন্দর থেকে টিকা নিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা হয় অধিদপ্তরের মহাখালী ইপিআই শাখায়। করোনার টিকা সংগ্রহ ও বিতরণের বৈশ্বিক জোট কোভ্যাক্স থেকে বাংলাদেশ পেল 1,620,000 ডোজ ফাইজারের টিকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন প্রোগ্রামের আওতায় আসা এই টিকা এমিরেটসের ফ্লাইটে আসে শাহজালাল বিমানবন্দরে। 18টি বক্সে যথাযথ তাপমাত্রায় টিকাগুলো এসেছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা সবাই মিলে যথাযথভাবে এটা বুঝে নিয়েছি। এখানে 18টা বাক্সের মধ্যে ভ্যাকসিনগুলো এসছে, এইটুকু আমরা বলতে পারি এবং যথাযথ তাপমাত্রায় এটা এসছে, এটা আমরা দেখেছি। এইটা -70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমাদের রেফ্রিজারেটরে রাখা হবে এবং এইভাবে 6 মাস এটার মেয়াদ আছে, এখানে কোনো সমস্যা নাই। ফাইজারের এই টিকা কবে থেকে দেয়া শুরু হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানান তারা। এসব টিকা যথাযথভাবে সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে অধিদপ্তর। আলট্রা কুল রেফ্রিজারেটর সেখানে আমরা এটা রাখতে পারবো। সেখানে রেখে তারপরে কিছু নিয়ম কানুন আছে, ওখান থেকে যখন ব্যবহারের আগে কিছু নিয়ম থয়িং বলে, থয়িং করার পরে আমরা 3 ঘন্টা থয়িং করতে হয় ILA 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। তারপরে আমরা 2 to 8 ডিগ্রি পর্যন্ত থয়িং করার পরে আমরা 2 থেকে 8 ডিগ্রি পর্যন্ত আমরা 5 দিন পর্যন্ত রাখতে পারবো। এই সব 120 ঘন্টা বা 5 দিন, এই 5 দিনের মধ্যেই আমরা যেখানে আমাদের টিকাদান কেন্দ্র আছে সেখানে আমরা পৌঁছে দিয়ে সেই ভ্যাকসিনেশনটা আমরা করতে পারবো। -60 থেকে -90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এই টিকা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যত তাড়াতাড়ি সম্ভব সীমান্ত এলাকায় লকডাউন দিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন জেলাগুলো চাইলে পুরো জেলা না করে শুধুমাত্র সীমান্তবর্তী এলাকা লকডাউন করতে পারবে। মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত জেলাগুলোতে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব সীমান্ত জেলায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী সেগুলোতে লকডাউন দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে পরামর্শ দেওয়া হয়েছে। এতে দেরি করলে সংক্রমণ বাড়ার আশঙ্কা আছে বলেও জানান তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ থাকবে যে সমস্ত জেলায় এই কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। এটা দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে, সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো আছেই। মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণের জন্য যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেখানে লকডাউন দেওয়ার জন্য মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন ওনাদের উপরে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি, যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে, তারাই আমাদেরকে সাজেশন দিচ্ছে। আমরা ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যে এটা ভেরি মাচ নেসেসারি, ইউ গো ফর দ্য লকডাউন, নো প্রবলেম। তো এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু দিস। সীমান্তবর্তী জেলাগুলোতে অক্সিজেন সংকটের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, জেলাগুলোকে দ্রুত অক্সিজেন, আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেনের ব্যবস্থা করতে এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফাইজারের টিকা দেওয়ার ক্ষেত্রে যারা এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সোমবার মন্ত্রিসভা বৈঠক শেষে একথা জানান তিনি। পরে চীনের করোনা টিকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 3 মাসে 50 লাখ ডোজ করে সিনোফার্ম টিকা দেশে আসার কথা রয়েছে। এই 3 মাসে মোট 1.5 কোটি ডোজ টিকা আসবে চীন থেকে। চীনা টিকা মেডিকেল শিক্ষার্থী সহ সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে। রাশিয়ার করোনা টিকা দেশে আনার বিষয়েও সরকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী। ভ্যাকসিন যদি চলে আসে, যেটা আমরা এখন পাওয়ার পথে, আমাদের এখন এগ্রিমেন্টের পথে, সেই এগ্রিমেন্ট হওয়ার পরে আমরা আশা করি জুন মাসে 50 লক্ষ, জুলাই মাসে 50 লক্ষ, অগাস্টে 50 লক্ষ ডোজ আমরা পেতে পারি। চাঁপাইনবাবগঞ্জে এখন গোপালভোগ আমের ভরা মৌসুম, উঠতে শুরু করেছে খিরসাপাত। ক্রেতাদের উপস্থিতিতে সেখানকার বাজার জমজমাট থাকার কথা জানালেও এবার চিত্র একেবারেই ভিন্ন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাহির থেকে আসছেন না ক্রেতা। এতে মৌসুমের শুরুতেই আম নিয়ে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। চাঁপাইনবাবগঞ্জে এখন আমের ভরা মৌসুম। প্রতি বছর এই সময়ে ক্রেতা সমাগমে মুখর হয়ে ওঠে স্থানীয় আমের বাজার, কিন্তু ভরা মৌসুমে ক্রেতার অভাবে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। গত বছর গোপালভোগ আম প্রতি মণ 2000 টাকায় বিক্রি হলেও এবার তা নেমেছে 1400 টাকায়, আর গুটি জাতের আম 6 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। আম দাম বেচতে পারি না আমরা, আম লেবুরা আসে বেচে কিনা নেই। আম এত টাকা খরচ করে বীজ সার পানি দিয়ে আম তৈরি করে আমরা কি করব? করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দ্বিতীয় দফা লকডাউনে বাইরে থেকে আসতে পারছে না ব্যবসায়ীরা, ফলে দুশ্চিন্তা বেড়েছে বাগান মালিকদের। এছাড়া অনলাইনে বেচাকেনা বাড়লেও তা যথেষ্ট নয় বলছেন তারা। অনেক মানুষজন নেওয়া বন্ধ করে দিয়েছে, ফোন করছে যে করোনা চলে আসবে চাপাই থেকে, হ্যাঁ এরকম অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে। লকডাউনের কারণে বাইরের ব্যবসায়ীরা যারা ব্যাপারী এরা বাজারে আসতে পারছে না। লকডাউনের কারণে আম ব্যবসায় যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন কৃষি বিভাগ। প্রচুর পরিমাণে আম অনলাইনের মাধ্যমে হোক এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসও অনলাইনের মাধ্যমে যাচ্ছে, সেই হিসেবে আম তো বেচা কেনা হচ্ছে। তবে যদি বিগত দিনের ন্যায় উন্মুক্ত থাকতো তাহলে হয়তো আরও দাম একটু বেশি পেত। যাত্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও আম ব্যবসায়ীদের সঙ্গে তা সম্পৃক্ত নয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমের মৌসুম চিন্তা করে, আম ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে প্রকৃত আম ব্যবসায়ী যারা, তারা এই জেলায় এসে তারা আমের প্রয়োজনে আম ক্রয় করে নিয়ে অন্য জায়গায় বিক্রির জন্য নিয়ে যেতে পারবেন। এবারে জেলায় 34,778 হেক্টর জমিতে আমের উৎপাদন হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3 লাখ মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
করোনা সংক্রমণ বাড়ায় অনেকে ঘরবাড়ি থেকে বের হচ্ছেন না, এর প্রভাব পড়েছে আম বিক্রিতে। এ বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, অনেকেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ঘর থেকে বের হচ্ছে না, এছাড়া ক্রেতা সমাগমও কম। এ বিষয়ে আম চাষিরা কি বলছেন? আসলে এখন আমের একদম ভরা মৌসুম, এই মৌসুমে আসলে চাঁপাইনবাবগঞ্জে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে বাজারগুলো আসলে সরগরম হয়ে ওঠার কথা, অর্থাৎ সবচেয়ে জমজমাট হয়ে ওঠার কথা। কিন্তু আমরা দেখছি একেবারে সেটার ভিন্ন চিত্র। আমি আসলে এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের অন্যতম একটি আম বাজার, সাধুরঘাট আম বাজারে। আচ্ছা, আপনাকে যদি একটু চিত্রটি দেখাই যে এখানে একেবারে ক্রেতা শূন্য অবস্থা। আমরা যেটা দেখছি যে আম নিয়ে ব্যবসায়ীরা বসে আছেন, কিন্তু কোনো ক্রেতা নেই। আমরা আসলে এখানে আসার পরে আম বিক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা বলছেন যে আসলে করোনা খবরটি আসলে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার কারণে আসলে এর প্রভাব ব্যাপক হারে পড়েছে এই আম বাজারে। এবং তারা যেটা বলছেন যে মৌসুমের শুরু থেকে, অর্থাৎ গুটি আম যখন ওঠা শুরু হয় তখন থেকে আসলে এই করোনার বাড়তে থাকে চাঁপাইনবাবগঞ্জে, এবং তখন থেকেই ক্রেতা শূন্য হয়ে যায় আম বাগানগুলো। এখন গোপালভোগ এবং খিরসাপ জাতের আম পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো আসলে ক্রেতা পাচ্ছে না। তারা আমাদের কাছে যেটা বলেছেন যে মূলত চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসা নির্ভর করে বাইরের ব্যবসায়ীদের উপর। বাইরের ব্যবসায়ীরা যত বেশি চাঁপাইনবাবগঞ্জে আসবেন তারা তত বেশি আসলে আম বেচাকেনা করতে পারেন। কিন্তু এই লকডাউন পরিস্থিতির কারণে আসলে বাইরের ব্যবসায়ীরা আসতে পারছেন না, যে কারণে জেলার আম জেলায় আসলে অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে আমাদের কাছে, এমনটাই জানিয়েছেন চাষিরা। আমি যদি আরেকটু বলে রাখি, চাঁপাইনবাবগঞ্জে এবার যে পরিমাণ আম উৎপাদন হবে, কৃষি বিভাগ বলছে 2.5 লাখ মেট্রিক টনের বেশি এবং 3 লাখ মেট্রিক টনের কিছু কম উৎপাদন হবে লক্ষ্যমাত্রা। এই বিপুল পরিমাণ আম নিয়ে আসলে ব্যবসায়ীরা একদম বিপাকের মধ্যে রয়েছেন। তারা এই পরিমাণ আম কি করবেন, কিভাবে বাইরে পাঠাবেন, এগুলো নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আমরা আসলে যেহেতু আম মৌসুম এখন ভরা আম মৌসুম, আমরা বারবারই চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং কৃষি বিভাগের কাছে জানতে চেয়েছিলাম যে এই লকডাউন পরিস্থিতিতে আসলে আম ব্যবসার কি হবে। তো তারা বারবারই বলছেন যে এই লকডাউনে আসলে আম সংশ্লিষ্টরা এই লকডাউনের আওতামুক্ত, কিন্তু তারপরও ভয়ে মানুষ চাঁপাইনবাবগঞ্জে আসছেন না। করোনা সংক্রমণ বাড়ার প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আম বিক্রিতে। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। এর সাথে আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বিরতিহীন সংবাদ। এক মাসও শুরু হয়নি ঢাকার বাতাসে মিথেন পর্যবেক্ষণ, বিদেশি গবেষণা উড়িয়ে দিচ্ছেন দেশের গবেষকরা। আইসিসির ভার্চুয়াল সভা, টি-20 বিশ্বকাপ আয়োজনে 1 মাস সময় চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। রাজধানীর ভবনগুলোর ভূমিকম্পের ঝুঁকি নিয়ে জরিপে 70% ভবনেই ঝুঁকি পেয়েছে রাজউক। সরকারি ও ব্যক্তি উদ্যোগে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে মজবুত করার তাগিদ বিশেষজ্ঞদের। ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে বিল্ডিং কোড মানতে বাধ্য করতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। 60-এর দশকের পর থেকে অপরিকল্পিতভাবে বাড়তে শুরু করে রাজধানী ঢাকা। ইমারতে ভরে ওঠে নগরী। রাজধানীতে পাকা ভবন এখন প্রায় 12 লাখ। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে বিল্ডিং কোড মানার প্রবণতা কম দেখা গেছে 6 তলা পর্যন্ত ভবনগুলোতে। এসব ভবন কাঠামোগতভাবে বেশ দুর্বল, তাই ভূমিকম্পে ঝুঁকির মুখে পড়বে এগুলো। যেগুলো বিল্ডিং এর মধ্যে খারাপ পাওয়া যাবে সেগুলোকে মজবুতিকরণ করে যাতে ভূমিকম্প সহনীয় হয় সেই হিসেবে করতে হবে, এবং সেটা কিন্তু করা সম্ভব। সেই টেকনোলজি বাংলাদেশে আছে। তো আমাদের এখানে 76টা ল আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড, কিন্তু আপনি দেখেন যে একটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয় না। আপনি ট্রাফিক আইনই আমরা মানি না, সেখানে বিল্ডিং করতে আরও একটু দুরূহ ব্যাপার। বিভিন্ন সংস্থার সমন্বয়ে রাজউকের একটি প্রকল্পের আওতায় ভূমিকম্পের ঝুঁকি নিরূপণে কাজ চলছে। 3,500 স্কুল, কলেজ ও হাসপাতাল ভবনের উপর জরিপ চালিয়ে 70%ই ভূমিকম্পের ঝুঁকি পেয়েছে রাজউক। এই ঝুঁকিটা নিরূপণ হচ্ছে এবং সেকেন্ড ফেজে এই বিল্ডিংটা আমরা ইলেকট্রিফিটিং করে দিব, অথবা কোনোটা ভেঙে নতুন করে কনস্ট্রাকশন করে দেব। প্রাথমিক চেক করার সফটওয়্যার তৈরি হচ্ছে, সেগুলো আমরা চেক করে এবং আমাদের ইন্সপেক্টর ইঞ্জিনিয়ার দিয়ে আমরা তাদের বাধ্য করাবো এই বিল্ডিং করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, গত 1 দশকে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে কিছুটা সচেতনতা তৈরি হলেও তা দুর্যোগ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। অপরিকল্পিত নগরায়নের কারণে কঠিন হবে উদ্ধার তৎপরতা। পর্যাপ্ত নয় সরঞ্জাম ও জনবল।
যেগুলি বিল্ডিং কোড মেনেও হয়েছে, কিন্তু সেখানে রাস্তা ছোট, সেখানে উদ্ধারকর্মীরা সহজে যেতে পারবে না। বাংলাদেশে যদি 5-6 মাত্রার ভূমিকম্প হয় তাহলেও অনেক বিল্ডিং, অনেক ঘরবাড়ি, অনেক অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হবে। রাজউক জানিয়েছে, ভূমিকম্পের ঝুঁকি নির্ণয়ে ভবনের পাশাপাশি বিভিন্ন এলাকার মাটি পরীক্ষা করে সেই তথ্য যোগ করা হচ্ছে ডিটেইলড এরিয়া প্ল্যানে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 40 বছর ধরে ব্যবসা করছে কয়েকশো কুরিয়ার সার্ভিস, যার মধ্যে বেশিরভাগই অবৈধ। পূর্ণাঙ্গ নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে প্রতিষ্ঠানগুলো। গ্রাহকদের অভিযোগ, জবাবদিহি ও তদারকি না থাকায় অনিয়ম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে ডাক বিভাগ। প্রতিদিন ঢুকতে থাকে সারি সারি গাড়ি। বছরের অন্য সময় বিভিন্ন পণ্য নিয়ে তেজগাঁওয়ের সুন্দরবন কুরিয়ারের শাখাটি ব্যস্ত থাকলেও এখন বহন করছে শুধু আম আর লিচু। নাম দেওয়া হয়েছে ম্যাঙ্গো স্পেশাল। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট, আম লিচু প্রজেক্ট। সারা বাংলাদেশ থেকে মাল আসে, এখান থেকে এই মালগুলো সারা ঢাকা, ইভেন সারা আবার অন্যান্য ডিস্ট্রিক্টে এখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। কাগজপত্র থেকে শুরু করে মূল্যবান পণ্য কিনা পরিবহন করা হয় এর মাধ্যমে। অথচ গুরুত্বপূর্ণ এই খাত দেখভালের জন্য সরকারের আলাদা কোনো বিভাগই নেই। খাতা কলমে ডাক বিভাগ এর অভিভাবক হলেও অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পান কর্মকর্তারা। এই সুযোগে নিজেদের মতো করে খরচ নির্ধারণ করছে অনেক প্রতিষ্ঠান। তার ঝুড়ি 200-250, কিন্তু এবার তার ঝুড়ি 300-350, এবার বেশি দাম। এবার ওনারা সুযোগ দিচ্ছে আমার মনে হচ্ছে। অনেকে ব্যবসা করছে লাইসেন্স ছাড়াই। কুরিয়ার সার্ভিস অ্যাসোসিয়েশনের তথ্য মতে বৈধ প্রতিষ্ঠানের সংখ্যা 135টি, আর অবৈধ রয়েছে 500-র বেশি। একজন এসে 6 মাস আছে, 6 মাস থাকার পরে দেখা যাচ্ছে যে উনি আর নেই, আর একজন আসলেন। ইভেন দো যে প্রবলেমগুলো হয়, আমরা পত্রিকাতে যে বিজ্ঞাপন বা নোটিশ দেওয়া উচিত যে লাইসেন্স ছাড়া কোনো কুরিয়ার সার্ভিস বিজনেস করতে পারবে না, সেটাও দিতে ওনাদের বেশ প্রবলেম হয়ে যায়, কারণ তাদের কাছে ফান্ড থাকে না। এ খাত নিয়ে সরকারের উদাসীনতার সমালোচনা করেছে কনজুমার্স অ্যাসোসিয়েশন ক্যাব। তারা বলছে, গ্রাহক সেবার মান নিশ্চিতে এদের দ্রুত নীতিমালার আওতায় আনা উচিত। এই সেবাটা কম বেশি প্রায় সব নাগরিকই এখন গ্রহণ করে থাকে, তাই এই সেবাটি রেগুলেটেড হওয়া দরকার, ভোক্তার স্বার্থে, যার ব্যবহারকারীদের স্বার্থে। কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান সেলিমা সুলতানা জানান, নীতিমালা তৈরির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর অবৈধ প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা বন্ধ করার জন্য চিঠিও দেওয়া হয়েছে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে চলছে টানাপোড়েন। বিশেষজ্ঞরা বলছেন, সাংবিধানিক প্রশ্ন না উঠলেও সব পক্ষকে নিয়ে আলোচনা ছাড়াই হুট করে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত ঠিক হয়নি। তারা বলছেন, এনআইডি নির্বাচন কমিশনের অধীনে না থাকলে সাংবিধানিক প্রতিষ্ঠানটি স্বাধীন সত্তা বিনষ্ট হতে পারে। জাতীয় পরিচয়পত্র বা এনআইডির যাবতীয় কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে হস্তান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এনআইডির নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না নির্বাচন কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গেলে সাংবিধানিক সংকট তৈরি হবে না, তবে আলোচনা ছাড়াই হুট করে এই সিদ্ধান্তে জনমনে নানা প্রশ্ন দেখা দিতে পারে। সংবিধানে কিন্তু জাতীয় পরিচয়পত্রের কথা বলা হয়। জাতীয় পরিচয়পত্র একটা আইন হয়েছে, জাতীয় পরিচয়পত্র আইন, ওই আইনের 6 ধারায় বলা আছে যে জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন প্রণয়ন করবে, সংগঠন করবে, হালনাগাদ করবে। এখানে কোনো সাংবিধানিক প্রশ্ন আসে না। কেন ইলেকশন কমিশনের অফিস দিয়ে তারা কাজ করাবে, ওই ইনফ্রাস্ট্রাকচার দিয়ে কাজ করাবে। তার মানে কি, ওই ইলেকশন কমিশনের একটা পোর্শন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে থাকবে, আর বাকিটা ইলেকশন কমিশন বলবে আমি ইন্ডিপেন্ডেন্ট। হয়, কখনো হয় না। ভোটার তালিকার সঙ্গে এনআইডি সরাসরি জড়িত, তাই এটি নির্বাচন কমিশনের অধীনে না থাকলে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। তাদের কোনো অর্গানাইজেশন কোনো গ্রাফ তৈরি করেছে কিনা হঠাৎ করে চাইলে তো আর দেওয়া যাবে না। তাছাড়া সিএসের বক্তব্য মতে ইলেকশন কমিশনের সাথে এর আগে কোনো আলোচনাই হয়। এটা যে সরকার নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে তুমি হস্তান্তরের ব্যবস্থা করো বা প্রস্তাব দাও, এটা আমার মনে হয় খুবই অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে সরকার নির্দেশ দিতে পারে না। এনআইডি নিয়ে আরো আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক সময় নিয়ে আলোচনা করে ওয়ে আউট বের করে
তারপরে ওনারা ওনাদের চ্যানেল তৈরি করতে হবে। ইলেকশন কমিশনের চ্যানেলকে ব্যবহার করা যাবে না, তাহলে পলিটিসাইজড হবে ইলেকশন কমিশন। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র দিয়ে আসছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালের কোতোয়ালি থানায় এক নারীকে যৌন হয়রানির মামলায় এসআই আসাদুল ইসলামের বিরুদ্ধে তদন্তে নেমেছে পিবিআই। গত বছরের 16 অক্টোবর কোতোয়ালি থানায় এই ঘটনার অভিযোগ করলেও মামলা হয় এই বছরের 24 মে। অভিযোগ পেয়ে পিবিআইকে তদন্তভার দেয় আদালত। মামলার বিবরণে জানা যায়, গত বছরের 27 সেপ্টেম্বর প্রতিবেশীর একটি সাধারণ ডায়েরির অভিযোগে কোতোয়ালি থানায় উভয় পক্ষকে ডাকে এসআই আসাদুল ইসলাম। এ সময় বিরোধ নিষ্পত্তির পরও ওই নারীকে আটকে রেখে যৌন হয়রানি করা হয়। পরে একাধিক সাদা কাগজে তার স্বাক্ষর রেখার অভিযোগ করা হয়। এই ঘটনা সোমবার রাতে জানাজানি হলে মামলার সত্যতা নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি। যেহেতু একটি অভিযোগ এসেছে, এটি সুষ্ঠু তদন্ত করে যদি ঘটনা সত্য হয় অবশ্যই দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি সত্য কিনা এটি যাচাই বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কক্সবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও 1 জন। সোমবার সন্ধ্যায় শহরের রুমালিয়ার ছড়ার শিকদার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আশু আলী ও তারেক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে 3 জন গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলে রায়হান ও হাসপাতালে নেয়ার পর মারা যায় শাহেদ। দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে 2 জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং এই বিষয়ে আমরা অভিযান চালাচ্ছি। আমাদের ডিবি পুলিশ এবং থানা পুলিশের যৌথ টিম কাজ করছে। সন্ত্রাসী যেই হোক তাকে অবশ্যই আমরা গ্রেপ্তার করব। রাজধানীর মহাখালী থেকে খণ্ডিত দেহ ও হাত পা উদ্ধারের পর খণ্ডিত মাথা পাওয়া গেছে বনানীতে। পুলিশ বলছে, পারিবারিক অশান্তি ও একাধিক বিয়ের কারণে স্বামীকে হত্যা করে প্রথম স্ত্রী। এ ঘটনায় মূল আসামিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মহাখালী কাঁচাবাজারের কাছে ড্রাম থেকে খণ্ডিত দেহ উদ্ধার করে পুলিশ। পরে সোমবার ভোর রাতে মহাখালী বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয় খণ্ডিত হাত পা। পুলিশের ধারণা ছিল একই ব্যক্তির খণ্ডিত দেহ। পরে তদন্তে নামে ডিবি পুলিশ। সোমবার বিকেলে বনানী ব্রিজের নিচে পাওয়া যায় খণ্ডিত মাথা। এক নারীর দেয়া তথ্যে চালানো হয় অভিযান। পুলিশ জানায়, এ হত্যাকাণ্ড চালায় নিহত ময়না মিয়ার প্রথম স্ত্রী। ডিবি পুলিশ তদন্ত শুরু করে এক পর্যায়ে আমরা যেই কাজটি করেছেন, অর্থাৎ তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করার পরে সে সব কিছু স্বীকার করেছে। তার স্বীকারোক্তির প্রেক্ষিতে কিন্তু আমরা এই লাশটা আমরা শনাক্ত করতে পেরেছি এবং সে লাস্টে সর্বশেষ যে কথাটি বলেছিল যে ওই মাথাটা সে ফেলে দিয়েছিল 11 নম্বর বনানী ব্রিজের পাশে, সেটাও আমরা আজকে আমরা এটা উদ্ধার করতে পেরেছি। একাধিক বিয়ে সহ পারিবারিক নানা অশান্তির কারণে স্বামীর উপর ক্ষুব্ধ ছিল প্রথম স্ত্রী। ক্ষোভ থেকেই ময়না মিয়াকে প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানো হয়, পরে নিজেই হত্যা করেন স্বামীকে। প্রাথমিকভাবে স্বীকার করেছে তার প্রতি সে যে প্রায় বিভিন্ন সময় সে একাধিক বিয়ে করেছে, অনেক জায়গায় সে অবৈধ কাজ করেছে, যে সব কিছু ক্ষোভের দিকেই সে আরেকটা অনেকগুলি বিয়ে করেছে, যে সেটা বললেন। ক্ষোভ থেকেই আসলে সে একদম তার প্রতি একটা গভীর বুড়ি হয়ে তারপর তাকে নির্মমভাবে হত্যাটা করেছে। তবে হত্যার সাথে কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া হত্যায় ব্যবহৃত আলামতগুলো জব্দ করেছে ডিবি পুলিশ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতি 12 কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম আরও 64 টাকা কমানো হয়েছে। 906 টাকা থেকে কমে 842 টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। আজ থেকে কার্যকর হচ্ছে এই দাম। গত ডিসেম্বরে BERC-তে এলপিজির দাম বৃদ্ধির প্রস্তাব করে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো। প্রস্তাব মূল্যায়ন করে গত 14 জানুয়ারি দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে BERC। বিশ্ববাজারের সাথে মিল রেখে গত এপ্রিলে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করা হয়। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফায় এলপিজির নতুন দাম ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা BERC। এবার 12 কেজি সিলিন্ডারের দাম কমেছে 64 টাকা। 3টা কম্পোনেন্ট নিয়েই আমাদের প্রাইস অ্যাডজাস্টমেন্টটা হয় এবং তার ভিত্তিতে আমরা গত এপ্রিলে মে মাসের জন্য সৌদি
কন্ট্রাক্ট প্রাইসের যে ঘোষণা, তার ভিত্তিতে আমরা জুন 2021-এ বাংলাদেশের এলপিজির মূল্য সমন্বয়ের বিজ্ঞপ্তিটি যেটি প্রস্তুত করা হয়েছে। নতুন দর অনুযায়ী 15 কেজি সিলিন্ডার গ্যাস 1053 টাকার বেশি বিক্রি করা যাবে না, আর 20 কেজির দাম সর্বোচ্চ 1404 টাকা। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম লিটার প্রতি 41 টাকা 74 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল 44 টাকা 70 পয়সা। সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, কেউ যেন বেশি দামে এলপিজি বিক্রি না করতে পারে সেজন্য নজরদারি করবে স্থানীয় প্রশাসন। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কমিটি হয়েছে 1 মাসের বেশি সময় আগে, অথচ ঢাকার বাতাসে মিথেনের উপস্থিতি পর্যবেক্ষণ শুরু হয়নি এখনও। অগ্রগতি শুধু একটি বৈঠক। পরিবেশ অধিদপ্তরের এই কমিটি বলছে পর্যবেক্ষণের সময় লাগবে আরও 2 মাস। তবে বিদেশি সংস্থাগুলোর দাবি উড়িয়ে দিয়েছেন দেশি গবেষকরা। ঢাকার আকাশে অতিমাত্রার মিথেন গ্যাসের উপস্থিতি নিয়ে এপ্রিলে প্রতিবেদন দেয় ব্লুমবার্গ। জিএইচজি স্যাটেলাইট ও প্যারিস ভিত্তিক প্রতিষ্ঠান কাইরোসাসের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, মাতোয়েলের বর্জ্যের ভাগার মিথেনের প্রধান উৎস। বিষয়টি পর্যালোচনা করতে 24 এপ্রিল 10 সদস্যের কমিটি করে পরিবেশ অধিদপ্তর। তবে করোনার কারণে একটি সভার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কমিটির কাজ। সুপারিশ সহ প্রতিবেদন জমা দিতে সময় বাড়ানো হয়েছে জুলাই পর্যন্ত। স্যাটেলাইট ইমেজটার যাচাইয়ের জন্য আমরা স্পার্সোকে অনুরোধ করেছি। আমরা স্যাম্পল কালেকশন করে আপনার ওই বিসিএসআইআর তারপরে বুয়েট বা যেখানে উপযুক্ত সেখানে আমরা এই জিনিসগুলোকে টেস্ট করাবো। ছুটিও বাড়ানো হয়েছে, মুভমেন্টও কম, এই জন্য আমাদের কমিটির সময়টাও 2 মাস বাড়ানো হয়েছে। মাতোয়েলের বর্জ্যের ভাগারটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন। 181 একরের এই ভাগারটির 20 একর ব্যবহার করা হচ্ছে বর্জ্য ফেলার জন্য। এত ছোট্ট জায়গা থেকে ঘন্টায় 4000 কেজি মিথেন নিঃসরণ হওয়া সম্ভব নয় বলে মনে করে নগর কর্তৃপক্ষ। এটা শুধুমাত্র একটা মাত্র আমাদের মাতোয়াইল ভাগার থেকে হবে সেটা কিন্তু হওয়া সম্ভব না। যদি হইতো তাহলে আমার উত্তরের আমিনবাজার থেকে হতো, আমাদের শোধনাগার থেকে হতো। ম্যাপ আকারে যেই জায়গাটা দেখানো আছে এই জায়গাটাই ভুল। এখান থেকে শুধুমাত্র 2 লক্ষ গাড়ির উদ্গৃহীত বা উদ্গীরণকৃত মিথেন উৎপন্ন হবে, এটা একদমই বিশ্বাসযোগ্য না। বিশেষজ্ঞদের মতে ভাগার থেকে মিথেন নিঃসরণ হওয়া অস্বাভাবিক নয়, তবে জিএইচজি স্যাটেলাইট এবং কাইরোসাসের দাবি সঠিক নয়। আমাদের ক্লোজ ডাইজেস্টার সিস্টেমে এগুলো কনভার্ট করলে সেই পরিমাণটার কথা আমি বলেছি। এরকম ওপেন সিস্টেমে ওখানে যেটা দরকার যে আপনার অ্যানারোবিক সিস্টেম, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে এই মিথেন প্রোডাকশনটা হয়। আমাদের ওখানে তো ওপেন স্পেসে তো মিথেন অক্সিজেন তো প্রচুর, ফলে সেই জায়গাটাতে প্রোডাকশন এফিসিয়েন্সিটা অনেক কম হবে। তবে মাতোয়েল থেকে কি পরিমাণ মিথেন গ্যাস নিঃসরণ হতে পারে তার হিসাব থাকাটাও জরুরি বলে মনে করেন পরিবেশ বিজ্ঞানীরা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আসন্ন বাজেটের খবর। মোবাইল ফোনে কথা বলতে 33 এবং ডেটা ব্যবহারে 22% কর দিতে হয় গ্রাহকদের। ইন্টারনেট ব্যবহার ও কথা বলার খরচ কমাতে করের হার কমানোর দাবি অপারেটরদের। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, সেবার মান না বাড়ালে কর কমালেও সুফল পাবে না গ্রাহকেরা। মোবাইল ফোনে কথা বলতে ভ্যাট, সম্পর্ক শুল্ক এবং সারচার্জ মিলিয়ে কর দিতে হয় শতকরা 33 টাকা 25 পয়সা। 100 টাকা রিচার্জ করলে 66 টাকা 75 পয়সার সেবা পান গ্রাহকরা। ডেটার ক্ষেত্রে 100 টাকায় কর বাদ দিয়ে সেবা পাওয়া যায় প্রায় 78 টাকার। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে গ্রাহক পর্যায়ে মোবাইল ফোন সেবার কর বেশি বলছে অপারেটররা। বেশি দিতে হয় কর্পোরেট করও। কোনো না কোনোভাবে সব খরচের বোঝা গিয়ে পড়ে গ্রাহকের উপর। সরাসরি ভ্যাটের পর্যায়টা যেটা আসছে, গত বছর আপনারা দেখেছেন যে একটুখানি প্রাইস বেড়েছে, কারণ হচ্ছে যে সরকার এটার উপর নতুন করে আবার ট্যাক্স বাড়িয়েছে। এখন এই ট্যাক্সটা যদি সরে যায় অবশ্যই গ্রাহক পর্যায়ে দাম কমে যাবে। এমন কোনো এভিডেন্স নাই যে সরকার ট্যাক্স কমানোর পরেও আসলে গ্রাহক পর্যায়ে দাম বেড়ে গেছে। উপর 15% সম্পূরক শুল্ক এবং সিম প্রতি 200 টাকা ভ্যাট যদি হ্রাস করা হয়, তাহলে স্বল্প আয়ের অনেক মানুষ ডিজিটাল সুবিধা গ্রহণে আগ্রহী হবে। এদিকে মোবাইল অপারেটরদের আয়ের উপর সর্বনিম্ন করের হার বর্তমানে 2%। ছোট অপারেটরগুলির জন্য এটি একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। টেলিযোগাযোগ মন্ত্রী জানিয়েছেন, বাজেটে অপারেটরদের কর সুবিধা দেওয়ার ক্ষেত্রে সেবার মান বিবেচনায় নেবে সরকার। তাদের বর্তমানে সার্ভিসের যে মান, সেই মানে আমি নিজেই সন্তুষ্ট না। অতএব তাদের জন্য কি কমাতে হবে, বাড়াতে হবে, কি করতে হবে,
সেইটা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেই যোগ্যতাটা তাদের অর্জন করা প্রয়োজন আছে। আপনি এখনো যদি গ্রাহককে জিজ্ঞেস করে দেখবেন, অন্য কিছু বাদ দেন, তাদের নেটওয়ার্কের অবস্থা যদি খোঁজ করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের অবস্থা কি আছে। অপারেটররা বলছে টেলিকম সেবার উপর অন্যান্য খাতের বিকাশ অনেকাংশই নির্ভরশীল, তাই এই খাতের কর হার যৌক্তিক করার দাবি তাদের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসছে বাজেটে কর বাড়ছে অতি ধনীর সম্পদে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, আয় বাড়াতে সম্পদের উপর সারচার্জ বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। তবে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। কর বাড়ছে না গাড়ি, ফ্ল্যাট ও জমি কেনাবেচা নিবন্ধনে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে কোটিপতি আমানতকারীর সংখ্যা প্রায় ৯৪,০০০। প্রতি বছর এই তালিকায় যুক্ত হচ্ছেন ৫,০০০ জন। গবেষণা বলছে ব্যাংক খাতের মোট আমানত প্রায় ১২ লাখ কোটি টাকা, যার ৪৫% মালিক মাত্র ৪৩,০০০ জন। শুধু ব্যাংক হিসাবেই নয়, কুক্ষিগত হচ্ছে স্থাবর সম্পদও। নিট সম্পদ ৩ কোটি টাকার বেশি হলে সারচার্জ আদায় করে সরকার। বর্তমানে ধনীদের সম্পদকে ৭ ভাগে ভাগ করে ৩০% পর্যন্ত কর আদায় করা হচ্ছে। আসছে বাজেটে সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকার বেশি হলে কর বাড়বে ৫%। সারচার্জ নির্ধারণের স্তর ৭ থেকে কমিয়ে ৫ করা হতে পারে। বৈষম্য আরও বেড়েছে করোনাকালে, সুতরাং এই বৈষম্যের জায়গা থেকে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা এবং সেই অনুযায়ী সেটি রাজস্ব কাঠামোতে অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে। আমাদের কাছে মনে হয় যে এটি একটি যৌক্তিক বিষয়। জমি, গাড়ি, ফ্ল্যাট বেচা কেনার কর কাঠামোয় তেমন পরিবর্তন আসছে না। তবে কালো টাকা সাদা করার অবাধ সুযোগ বাতিল হতে পারে, এমন খবরে হতাশ আবাসন খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, নীতি সহায়তার অভাবে ওষুধ, পোশাক, কৃষি খাতের মতো বিকশিত হতে পারেনি আবাসন শিল্প। এই অর্থ বিনিয়োগের কারণে আমাদের আবাসন ব্যবসায়ীরা অত্যন্ত ভালো করেছে এবং আবাসন ব্যবসায় চাঙ্গা হয়েছে। বিগত দিনের মতো যদি আগামী অর্থ বছরেও যদি আমাদের রেজিস্ট্রেশন ফি সহ অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থেকে যায়, তাহলে দেশের অর্থনীতিতে এই সেক্টরটা অনেক অবদান রাখবে বলে আমরা মনে করি। বাংলাদেশে আমরা কিভাবে ৪০০ স্কোয়ার ফিট, ৩০০ স্কোয়ার ফিট, ৮০০ স্কোয়ার ফিট, ৬০০ স্কোয়ার ফিট ছড়িয়ে দিতে পারি যাতে মানুষ বস্তিতে না থাকে। লো ইনকাম হাউজিং মানুষেরও কিন্তু বাসা লাগে, তাদের কিন্তু এখনো কোনো প্ল্যানিং এর অংশ হয় নাই। আমি বলবো যে গভর্নমেন্ট শুড ইনভেস্ট এন্ড গিভ আস ইনসেন্টিভ টু ইনভেস্ট অন দোজ প্রপার্টিজ। চলতি বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ানো হয় ৫০,০০০ টাকা। আসছে বাজেটে এতে তেমন পরিবর্তন থাকছে না। শুধু তৃতীয় লিঙ্গের নাগরিক যুক্ত হচ্ছেন নারী, মুক্তিযোদ্ধা ও বয়স্কদের কাতারে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার আরও খবর জানাতে হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, রাজধানীর বিভিন্ন জায়গায় তো পানি জমে আছে, হাতিরঝিল এলাকার কি পরিস্থিতি দেখছেন? দুঃখিত, আমরা এই মুহূর্তে আলামিনের সাথে সংযুক্তি স্থাপন করতে পারছি না, পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করব। সৌদি আরব যেতে হোটেল বুকিং নিয়ে জটিলতা চরমে পৌঁছেছে। সোমবারও সকাল থেকে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে ভিড় করেছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রকৃত তথ্য না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সৌদি আরব ফিরে যেতে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসীরা। সঠিক তথ্যের জন্য রাজধানীর সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের সামনে দিনের পর দিন লাইনে দাঁড়িয়ে থাকছেন তারা। টিকিট, ভিসা ও করোনা টেস্ট করার পরও হোটেল বুকিং নিয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকায় আদৌ সৌদি যেতে পারবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই অবস্থায় প্রতিদিনই যাত্রা বাতিল হচ্ছে অনেক প্রবাসীর। তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে যেতে না পারলে ফুরিয়ে যাবে ভিসার মেয়াদ। এখন পর্যন্ত আমরা কোনো রকম কোনো কিছু পাইতেছি না যে আসলে আমরা কি সৌদি আরব যাইতে পারবো কি না। আমরা এখানে হোটেল বুকিং করার জন্য আসছি, কিন্তু আমাদেরকে এর কোনো কিছুই করা হইতেছে না। রাতের ফ্লাইটধারীদের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি শঙ্কা। ফ্লাইট মিস হলে টাকা ফেরত পাবেন কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আমরা বললাম যে আমাদের ফ্লাইট আজকে, এখন কি করব? বলতেছে আপনারা কারওয়ান বাজার চলে যান, ওইখানে যাইয়া টিকিটটা রিইস্যু করেন। রিইস্যুর জন্য কোনো টাকা লাগবে না, হোটেল বুকিং এর জন্য টাকা লাগবে। আমাদের রাত 12:40 ফ্লাইট, আমাদের হোম কোয়ারেন্টাইনের জন্য হোটেল যে ভাড়া করব, কে আমাদের এখন বলবে যে আমরা কোথায় যাব, কিভাবে করব? কোথায় গেলে আমরা সৌদি আরব যাইতে পারবো, সেই বিষয়টা আমরা সমাধান চাচ্ছি। প্রবাসীরা জানান, ছুটিতে দেশে থাকায় ফুরিয়ে গেছে হাতে থাকা সব অর্থ। স্বজনদের কাছ থেকে ধার দেনা করে ঢাকায় পৌঁছালেও অনিশ্চিত হয়ে পড়েছে যাত্রা।
একবার হয় কোয়ারেন্টাইনের কাগজ লাগবে, একবার হয় সৌদি এয়ারলাইন্সের কাগজ লাগবে, একবার হয় এটা লাগবে, একবার হয় আমরা কি ঢাকা সিটাং কতবার আসা যাওয়ার আমাদের টাকাগুলো কে দিতেছে? আমরা তো আখেরি আসিয়া আমরা 4 মাস 6 মাস ছুটি কাটে যাওয়ার সময় প্রবাসীর কাছে 1 টাকা থাকে নিয়ে যাবে। এদিকে বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে বিমান ভাড়ায় কিছুটা ছাড় দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়টি কবে বাস্তবায়িত হবে তা নিশ্চিত নয়। একই সঙ্গে সৌদি প্রবাসীদের হোটেল কোয়ারেন্টিনের খরচ কমাতে সরকার জনপ্রতি 25,000 টাকা ভর্তুকি দেওয়ারও ঘোষণা দিয়েছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাবারের অভাবে এবং অসুস্থ হয়ে গত 2 মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে মারা গেছে 10টি ঘোড়া। 1 বছরে এই সংখ্যা 30টি। করোনা পরিস্থিতিতে পর্যটক না থাকায় ঘোড়াগুলোর খাবার দিতে পারছেন না মালিকরা। স্থানীয় প্রশাসন কিছুটা ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এমন অবস্থায় প্রাণীগুলোকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন মালিকরা। সমুদ্র সৈকতে পর্যটকদের বিনোদনের পাশাপাশি এসব ঘোড়া শোভাযাত্রা, সিনেমা নাটকের শুটিং, ঘোড়া দৌড় প্রতিযোগিতা, বিয়ে শাদী সহ নানা উৎসবে ভাড়া যেত। কিন্তু 1 বছরের বেশি সময় ঘোড়াগুলো নিয়ে বিপাকে মালিকরা। লকডাউনের কারণে অনেক ঘোড়া অনেক বসে যাচ্ছে, মনে করেন পায়ের মধ্যে ব্যথা পাইছে, এই জন্য আমি ঘোড়াটা বাইর করে একটু রাম মারতেছি। এখন নিজে চলতে না পারে ঘোড়াগুলো আমরা ছেড়ে দিলে ওই ঘোড়াগুলোকে আবর্জনা খাই আর কি করে, মানে অসুস্থ হয়ে যায়। করোনায় পর্যটক কমে যাওয়ায় আয় রোজগার বন্ধ। এতে নিজেদের ঋণের বোঝা বেড়ে যাওয়ার পাশাপাশি এদের খাবার জোগাড়ে হিমশিম খেতে হচ্ছে অনেক মালিককে। আমার 8টা ঘোড়া মারা গেছে, এখন 2টা ঘোড়া আছে আমার, তাই আমার একটা চলতে কষ্ট হচ্ছে স্যার। কিস্তি নিয়ে আমরা ঘোড়াগুলো নিচ্ছি, এখন কিস্তি খুঁজতে আমাদের কষ্ট বেশি। মালিক সমিতির হিসেবে তাদের 26 সদস্যের 100টি ঘোড়ার মধ্যে গত 1 বছরে মারা গেছে 30টি। এর মধ্যে খাবারের অভাবে গত 2 মাসে মারা গেছে 10টি ঘোড়া। পর্যটক আসলে আমরা খাবার দিতে পারতাম, পর্যটক নাই, এখন আমরা খাবার আমাদের যদি কিছু অনুদান দেয় আমরা করে খাওয়াতে পারবো। জীবিত 70 ঘোড়ার প্রায় সবগুলোকেই ছেড়ে দিয়েছে মালিকরা। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন 15 দিন অন্তর ঘোড়ার খাবার দিলেও তা পর্যাপ্ত নয়। কেউ কেউ বলেছেন যে তাদের খাবার শেষ হয়ে গেছে এবং কিছু কিছু ঘোড়া অত্যন্ত কষ্টের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এটি আমাদের নজরে এসেছে এবং তাৎক্ষণিকভাবেই জেলা প্রশাসক মহোদয় উপজেলা নির্বাহী অফিসার কক্সবাজার সদরকে বলেছেন যে মালিকদেরকে ডেকে তাদের যথাসম্ভব সহায়তা করবেন। প্রাণীগুলোকে বাঁচাতে এগিয়ে এসেছে এসিআই মোটরস নামে একটি প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে 55টি ঘোড়ার খাবারের দায়িত্ব নিয়েছে তারা। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তির জটিলতার কারণে নীলফামারীর কালীগঞ্জে এক মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন না 8 বছর ধরে। পরিবার নিয়ে মানবেতর দিন কাটছে অসহায় সম্বলহীন আব্দুল জব্বারের। ভাঙা ঘরে কোনো মতে বাস করেন পরিবার নিয়ে, বেশিরভাগ দিনই দুবেলা খাওয়াও জোটে না তাদের। নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। দীর্ঘদিন ভাঙাচোরা ঘরে বসবাস তার। রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলছে দিনের পর দিন। পরিবারে তেমন কেউ উপার্জনক্ষম না থাকায় ঠিকমতো খাবারও জোটে না তার। বাবা কিছুই নাই, এখন দেখেন আমরা অবস্থা, আমাদের কেউ দেখে না, আর কোনো লোক নাই, এই জন্য আমি এই অবস্থা। বাবা 2013 সাল পর্যন্ত নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতা পেতেন আব্দুল জব্বার। এরপর হঠাৎ তা বন্ধ হয়ে যায় অজানা কারণে। সহায়তা পাননি জনপ্রতিনিধিদের কাছ থেকেও। মেলা পাম হাত ধরিয়ে বেড়াইছি, কিন্তু কাহই দেখে না। ওনার খোঁজ খবর নেওয়ার মতো লোক নাই। এই যে ভাঙ্গা ঘর, ভাঙ্গা বাড়ির পানি পড়ে রয়েছে, কিন্তু কেউ দেখেও না। ঘর বাড়ি ভাঙ্গা দেয় না, না দিলে কি করবেন, ওই দালালরা খায় নেয়। জেলা প্রশাসক জানান 2020 সালের শুরুতেই গেজেটে মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির জন্য আব্দুল জব্বারের নাম ছিল। তবে মন্ত্রণালয় থেকে এখনও নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ভাতা পাচ্ছেন না তিনি। মন্ত্রণালয় যখন এগুলো জিওট্যাগ করবে তখন থেকে আশা করি, গেজেট যখন প্রকাশিত হবে আশা করি উনি ভাতাটা পাবেন। প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও ভাতা না পাওয়ায় আব্দুল জব্বারের মানবেতর জীবনযাপন জাতির জন্য লজ্জার বলছেন সহযোদ্ধারা। প্রকৃত মুক্তিযোদ্ধারা ভাতা পাচ্ছে না, অথচ মুক্তিযুদ্ধে ওপারে যায়নি, ট্রেনিংও গ্রহণ করেনি, অথচ তালিকায় তাদের নাম আছে, তারা ভাতা পাচ্ছে। জীবনের শেষ সময়ে আব্দুল জব্বারকে দ্রুত গেজেটভুক্ত করে ভাতা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্ব করোনায় একদিনে মারা গেছে 7,886 জন।
নতুন শনাক্ত 3,59,000। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 35,64,000। এ পর্যন্ত আক্রান্ত 17,14,00,000-এর বেশি। ভারতে কমেছে করোনা শনাক্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2,782 জনের। নতুন শনাক্ত 1,26,000। পেরুতে করোনায় মৃতের সংখ্যা সংশোধন করা হয়েছে। নতুন হিসেব অনুযায়ী দেশটিতে মোট প্রাণহানি 1,80,000-এর বেশি, যা আগের সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি। ব্রাজিলে একদিনে মারা গেছে 874 জন। করোনার শক্তিশালী হাইব্রিড ধরন শনাক্তের পর ভিয়েতনামে শুরু হয়েছে নাগরিকদের গণটিকা কার্যক্রম। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার আরো খবর জানাতে হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, হাতিরঝিল এলাকার পরিস্থিতি জানাবেন, কোথায় কোথায় পানি জমে আছে? আমরা ঠিক এই মুহূর্তে হাতিরঝিলের যে দক্ষিণ কুনিপাড়া লাগোয়া একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার গলির রাস্তার অবস্থা যদি দেখাই, যেই পাশেই কিন্তু হাতিরঝিল, অর্থাৎ সুয়ারেজ লাইনটা যেভাবে ছিল, ড্রেনেজগুলো যদি ঠিকভাবে সংস্কার করা হতো তাহলে কিন্তু এই জায়গার যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হতো না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ কুনিপাড়ার পাশাপাশি দুটি রাস্তা, সেখানে একদম ঘরের মধ্যে অর্থাৎ বাসা বাড়ির মধ্যেও পানি ঢুকছে, এরকম একটি কথা অভিযোগ কিন্তু এখানকার স্থানীয়রা তারা করছেন। এখানে হাঁটু পানি হয়ে গেছে, দোকানপাটের মধ্যেও পানি ঢুকেছে, বাসা বাড়ির মধ্যেও পানি ঢুকেছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী সাধারণ মানুষ, যারা আসলে হাঁটু ভেঙে অর্থাৎ হাঁটু পর্যন্ত প্যান্ট তুলে তারপর তারা বের হচ্ছেন। সোমবার সকাল অর্থাৎ গতকাল থেকে হালকা বৃষ্টির পর 11টার দিকে বৃষ্টি হয়েছে, তারপর টানা মেঘলা আকাশ। রাত 1টার দিকে ফের ঝুম বৃষ্টি। এদিকে মঙ্গলবার ভোর পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ু না আসলেও এমন বৃষ্টির কারণে আসলে মূলত ঘোর বর্ষা শুরু হয়েছে। রাস্তাঘাটের কথা যদি বলি, অলিগলিতে ভোগান্তি তৈরি হয়েছে, পাশাপাশি হালকা বাতাসও হচ্ছে, মাঝে মধ্যে বজ্রপাত হচ্ছে। এদিকে ভোর 6টা থেকে 24 ঘন্টা অর্থাৎ গতকালকে মঙ্গলবার ভোর 6টার আগের 24 ঘন্টায় 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরকম একটি কথা কিন্তু বলছে। আর সকাল 7টা থেকে দুপুর 1টা সময় পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টি বা বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, যা 30 কিলোমিটার বেগে দমকা হাওয়া আকারে বয়ে যেতে পারে। ঢাকার বাতাসের আর্দ্রতা পরিমাণ 91%। আমরা যদি ঢাকার আকাশের কথা বলি তাহলে আকাশ কিন্তু এখনো মেঘলা রয়েছে, মেঘ অনেকটা নিচে নেমে সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে। এই এলাকাতে এর আগেও কিন্তু যতবার বৃষ্টি হয় অর্থাৎ একটু ভারী বৃষ্টি হলে এই এলাকাটি জলবদ্ধতায় তলিয়ে যায়, এখানকার মানুষ ভোগান্তিতে পড়ে, এরকম একটি অভিযোগ তারা করেছেন। যদিও একদম এখান থেকে হাতিরঝিলের দূরত্ব 50 ফিট থেকে 100 ফিটের মতো হবে। অর্থাৎ এইখানে ড্রেনেজগুলো যদি পরিষ্কার করা হতো কিংবা হাতিরঝিলের মূল ঝিল যেটি রয়েছে সেটির সাথে যদি কোনো কানেক্টিভিটি থাকতো তাহলে কিন্তু এখানকার পানি আটকে থাকার কথা না, যেটা বাসিন্দাদের অভিযোগ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাশটা একটু নিচু হওয়ার কারণে একদমই যতদূর ক্যামেরায় দেখা যাচ্ছে একটি গাড়িও নষ্ট হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে গলির মধ্যে চলতে গিয়ে যথেষ্ট মারাত্মক রকম ভোগান্তিতে পড়েছেন এখানকার, বিশেষ করে নিচতলায় যে সমস্ত বাসিন্দারা রয়েছেন। একটি দোকানের মধ্যেও পানি ঢুকেছে, আপনি দেখতে পাচ্ছেন। তার মধ্যে আমি যদি আরেকটু ক্যামেরায় যিনি রয়েছেন আমিনুরকে আরেকটু অনুরোধ করবো, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু মানে বিক্রিও চলছে, অর্থাৎ মানুষের স্বাভাবিক যে সেটিও চলছে নানা রকমভাবে। দোকান ছুঁই পানি, কোনো দোকানের মধ্যে পানি ঢুকছে, মানুষ হেঁটে অর্থাৎ ভিতরে কোনো যানবাহনও ঢুকতে পারছে না, রিক্সায় করে বেরোচ্ছে। আবার এখানকার যদি কোনো সুয়ারেজ লাইন অর্থাৎ ড্রেনের যে ম্যানহোল, সেই ম্যানহোলের যদি গর্ত থেকে থাকে সেটি কিন্তু দেখা কোনোভাবেই সম্ভব না, সেক্ষেত্রে দুর্ঘটনার একটি আশঙ্কা কিন্তু থেকেই যায়। এই রাস্তাটি একদম সম্পূর্ণ, আপনি যেটি দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি সম্পূর্ণভাবে ডুবে গেছে, অর্থাৎ হাঁটু পানি পর্যন্ত জলবদ্ধ তৈরি হয়েছে। এটি হচ্ছে দক্ষিণ কুনিপাড়ার একটি রাস্তা, পাশাপাশি দুটি সড়ক, তেজগাঁও শিল্প এলাকার। এটি মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে। একদমই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মানুষ হেঁটে আসছে, এই কাদা পানি মুড়িয়ে আসছে। আবার ড্রেনেজের আবার যারা নিম্ন আয়ের মানুষ, যেখানে টিন শেডের বাসা রয়েছে, সেইখানের একদম বাসার মধ্যেও কিন্তু পানি ঢুকেছে। কেউ সেখানে অস্থায়ীভাবে কাপড় দিয়ে বস্তা দিয়ে আসলে প্রোটেকশনের চেষ্টা করেছেন যাতে পানি মূল ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। তারপর আসলে সেটি কিছুদিন আগেই তো এই এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন করে পাইপ বসানো হয়েছে, তারপরেও পানি কেন আটকে আছে? কর্তৃপক্ষ আপনি কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা এই বিষয়ে কি বলছেন? আসলে কর্তৃপক্ষ এখন তো সকাল 9টা, আপনি জানেন কর্তৃপক্ষ যারা তারা এই বিষয় নিয়ে আসলে ভাবতেন, কারণ এখানকার এই জলবদ্ধতার সমস্যাটা আসলে নতুন না।
এখানকার স্থানীয় যিনি কাউন্সিলর আছেন তাকেও আসলে আমরা পাইনি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাউকে পাইনি, কিংবা ওয়াসার যাদের থাকার কথা বা যাদের ড্রেনেজগুলো তাদেরও আসলে ওই রকম কাউকে পাইনি। তারা এখানকার স্থানীয়রা যেটি অভিযোগ করেছেন যে প্রতি বর্ষাতেই, অর্থাৎ যখনই বর্ষা হয় তখনই তারা এইরকম একটি জলাবদ্ধতার শিকার হন এবং তারা বারবার এই বিষয়গুলো নিয়ে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে যারা দায়িত্বশীল তাদেরকে আসলে বারবার, বিশেষ করে বালিওয়ালারা তারা অবহিত করছেন, তাতে কিছু কাজ হচ্ছে না। আপনি নিশ্চয়ই আশরাফ দেখতে পাচ্ছেন যে একটি দোকান মায়ের দোয়া ফ্যাশন হাউস, তার নিচে ইট রাখা হয়েছে যাতে পানি না ঢোকে, এরকম প্রোটেকশন, এবং কোথাও কোথাও পানি ঢুকছে। আবার যেইগুলো আসলে মুদি দোকান রয়েছে সেখানে হঠাৎ করেই পানি ঢোকার কারণে, যেহেতু রাতে বৃষ্টি হয়েছে, সকালে সেই দোকানদার বাসায় ছিলেন এবং তিনি এসে দেখেছেন সেখানে তার সেই পণ্য ভিজে গেছে, এরকম একটি বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানকার যে অবস্থা, অর্থাৎ পরিষ্কার না করার কারণেই মূলত আসলে এটি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ থাকার কারণে পানিটি কোনোভাবেই সংকোচন বা পানিটি অপসারণ করা হয়নি, বিধায়ী কিন্তু এখানকার এই ব্যবস্থা। বাসিন্দারা যেটি একটি বলার চেষ্টা করেছেন, আপনি যেমনটা জানতে চেয়েছিলেন কাউকে দেখতে পেয়েছেন কিনা, তারা যেটি বলছেন আসলে তারা বারংবার যথাযথ কর্তৃপক্ষের কাছে বলেছেন, কর্তৃপক্ষের আসলে ঘুম ভাঙেনি। আর তারা এরকমও বলেছেন যে আসলে আপনাদের দেখিয়ে লাভটাই কি। এর আগেও একাধিকবার এখানকার গণমাধ্যম কর্মীরা এসে কাজ করেছেন, সাংবাদিকরা যাদের যথারীতি কাজ করেছেন, কিন্তু সমস্যা যে সেই সমস্যা থেকেই গেছে, এরকম একটি বিষয় তারা বলেছেন। তো যেটি বিষয় সেটি হচ্ছে যে কেন পানিটি নামছে না। এখানকার যে যদি হাতিরঝিল থেকে 50 ফিট দূরে থাকার কথা, সেক্ষেত্রে সেই পানিটা কিন্তু অতি দ্রুত নামার কথা, অর্থাৎ বৃষ্টি হওয়ার সাথে সাথেই পানি হাতিরঝিলে নেমে যাওয়ার কথা, কিন্তু কেন নামছে না সেই প্রশ্নের আসলে উত্তর নগর পরিকল্পনাবিদরা দিতে পারবেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে, আমি যদি একটু দেখাতে চাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুয়ারেজের লাইনও রয়েছে, অর্থাৎ এই যে লাইনটি, এটি কবে নাগাদ পরিষ্কার করা হয়েছে সেই বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য এখানকার যারা বাসিন্দা তারাও দিতে পারেনি, এর বাইরে যারা রয়েছেন তারাও দিতে পারেনি। এখানকার এই কত ঘন্টা এখানে থাকবে সেটা ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না। আশরাফ, হাতিরঝিল এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। বাংলাদেশে আবারও ফিরতে পারেন সাবেক গুরু জেমি সিডন্স, এবার অন্য ভূমিকায়। ব্যাটিং কোচ হিসেবে নজরে সিডন্স, সাকিব তাজুলরাও দ্রুত পেতে যাচ্ছেন স্পিন বোলিং কোচ। লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথ আছেন পছন্দের তালিকায়। কোচ নিয়োগে এবার ক্রিকেটারদের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। হাই প্রোফাইল ভিক্টোরিকে নিয়ে এসে খুব একটা লাভ হয়নি, তার সাথে সম্পর্কের ইতি টানার পর নতুন করে কোচ খুঁজছে বিসিবি। আপাতত সোহেল ইসলাম দেখভাল করছেন মিরাজ তাইজুলদের। সামনের ব্যস্ততা আর বৈশ্বিক আসরের কথা মাথায় রেখে বিদেশি কাউকে নিয়োগ দিতে চায় বিসিবি। 3 জনের সংক্ষিপ্ত তালিকা থেকে রেসে এগিয়ে আছেন লঙ্কান লেজেন্ড রঙ্গনা হেরাথ। আমরা কিছু শর্ট লিস্ট করেছি, তার মধ্যে মনে করেন স্পিন কোচ আপনার এশিয়ারই আছে 2-3 জন, তার মধ্যে একজন হলো শ্রীলঙ্কান আর একজন ইন্ডিয়ান, আরেকজন আছে পাকিস্তানের। তো আমরা চেষ্টা করছি কথা বলতে, এবং হয়তোবা আমরা কয়েকদিনের মধ্যে এটার একটা কোচ আমরা নিয়ে নিব। ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জির বিদায়ের পর জন লুইস খণ্ডকালীন দায়িত্বে এসেছেন। গেল 2 সিরিজে তার পারফরম্যান্স হতাশাজনক। ব্যাটিং কোচের তালিকায় আছেন জেমি সিডন্স। সিনিয়রদের মধ্যে অনেকেই চান ফিরে আসুক টাইগার ক্রিকেটের অন্যতম সফল এই কোচ। 2007 থেকে 2011 পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন সিডন্স। ব্যাটিং কোচ এখনও জন লুইস আছে, ওর ব্যাপারটাও কিন্তু অনেকে ইন্টারেস্ট দেখাচ্ছে, আবার অনেকে দেখাচ্ছে না। তো সেটা একটা প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নিব, ওকে কি আমরা রাখবো কি না। যদি ওকে না রাখি তাহলে আমাদের 2-3 জন শর্ট লিস্টেড আছে, এবং এর মধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সাথে কাজ করেছেন। জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। সেখানে কোচিং স্টাফে আরও 2 জন বিদেশি যোগ হবেন নিশ্চিতভাবেই। তবে দীর্ঘমেয়াদী নয়, খণ্ডকালীন দায়িত্ব দিয়ে পারফরম্যান্সের উপর মেয়াদ বাড়াবে বিসিবি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।